হ্যালো স্টুডেন্টস, বায়নী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল এবং তার সঙ্গে সঙ্গে 9-10 লেভেলে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। শ্বসনতন্ত্রে এমন কিছু কিছু জায়গা আছে, সিলেবাস তোমরা যদি দেখো, এসএসসি সিলেবাস তোমরা যদি দেখো, এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো একটু ভালোভাবে বুঝতে হবে, একটু এক্সট্রা ইনফরমেশন নিতে হবে। তোমরা যদি ভাবো যে 11-12 লেভেলের বই বা নিট লেভেলের বই পড়ে তোমরা কভার করবে, সেটা কখনোই পসিবল হয় না। হার্ডকোর যারা ফিজিওলজির স্টুডেন্ট, তো তারাই প্রধানত জানে যে টপিকগুলো আছে, যেমন সারফেক্ট্যান্ট আছে, কমপ্লায়েন্স আছে, অক্সিজেন টক্সিসিটি আছে, এগুলো সব কিন্তু একদম হার্ডকোর ফিজিওলজির সিলেবাস। সোকল্ড নিটের সিলেবাস বা 9-10 লেভেলের সিলেবাসে এই পোর্শনগুলো নেই। সুতরাং একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পড়তে হবে, সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবং যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামিনেশানে যদি রেসপিরেটরি সিস্টেম থেকে কোয়েশ্চেন্স যদি দেওয়া হয়, তাহলে সবসময় এক্সামিনার্স চয়েস যে পোর্শন, তো সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশনে অনেক বিষয় আছে, আমি ইম্পর্ট্যান্ট পোর্শনগুলোই প্রধানত তোমাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে আমাদের রেসপিরেশন রেগুলেটেড হয়, কিভাবে আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই যে একটা রিদম, তো সেই রিদম কিভাবে নার্ভাস সিস্টেম দ্বারা রেগুলেটেড হয়, সেটাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, আজকে আমাদের যে টপিক, তো সেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। দেখো, লাইক কার্ডিওভাস্কুলার রেগুলেশন, দ্য রেসপিরেটরি রেগুলেশন অলসো নিউরাল অ্যান্ড দ্য কেমিক্যাল। ঠিক যেরকমভাবে কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্টের যেরকমভাবে রেগুলেশন হয়, তো সেরকমভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমও কিন্তু নার্ভাস সিস্টেম দিয়ে রেগুলেটেড হয় এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যালস দিয়েও রেগুলেটেড হয়। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউরাল রেগুলেশন। দেখো, রেসপিরেশন কিন্তু প্রকৃতপক্ষে ভলেন্টারি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইনভলেন্টারি হতে পারে। তো ভলেন্টারি মানে কি? এই যে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আমার মনে হলো আমি জোর করে অক্সিজেন নেবো, মনে হলো জোর করে CO2 ছেড়ে দেবো, তো এটাই হচ্ছে ভলেন্টারি। এবং এই ভলেন্টারি অ্যাকশানকে কন্ট্রোল করছে সেটা হচ্ছে আমাদের ব্রেনের কর্টেক্স। সেই জন্য এটাকে আমরা বলবো কর্টিক্যাল কন্ট্রোল। আর ইনভলেন্টারি বা অনৈচ্ছিক সেটা ব্রেন স্টেম দ্বারা কন্ট্রোলড হয়। তো এই জায়গাতে ছবিটা একটুখানি দেখে নাও। দেখো, এখানে যে ব্রেন স্টেম যে দেখতে পাচ্ছ, সো দিস ইজ ব্রেন স্টেম, ক্লিয়ার? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেন স্টেম আছে। সুতরাং কিভাবে ব্রেন স্টেম দিয়ে কন্ট্রোল হয়, ব্রেন স্টেমের কোন পোর্শন কিভাবে এই নিউরা বা ইনভলেন্টারি রেগুলেশনকে প্রধানত কিভাবে কন্ট্রোল করে, তো সেটা প্রথমে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। নিউরাল কন্ট্রোল সম্পর্কে প্রথমে আমাদের আইডিয়া রাখতে হবে। দেখো, এক্ষেত্রে আমরা দেখছি যে ব্রেন স্টেম যে কাজ করছে সেটা হচ্ছে রেগুলেট দ্য ব্রিদিং মুভমেন্ট। রেগুলেট ব্রিদিং মুভমেন্ট বাই ব্রেন স্টেমের দুটো অংশ আছে, একটা মেডালা এবং আর একটা হচ্ছে পন্স। তো মেডালা স্পেসিফিক্যালি যে কাজ করে সেটা হচ্ছে জেনারেট রিদম অফ রেসপিরেশন। রেসপিরেশনে সবসময় একটা রিদম থাকে, একটা ছন্দ থাকে। আমি এই যে অক্সিজেন নিচ্ছি আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, একটা সুনির্দিষ্ট টাইম ডিউরেশন আছে যেটা আমরা অটোমেটিক্যালি করি, ঠিক আছে? যেমন কিছুক্ষণ অক্সিজেন নিলাম আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, এটা আমাদের অসচেতনভাবেই ঘটে। আমরা কখনোই ভাবি না যে আমি রেসপিরেশন করছি, আমি অক্সিজেন নিচ্ছি, আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এটা আমরা কখনোই ভাবি না। অথবা আমরা এরকম ভাবি না এবার আমাকে অক্সিজেন নিতে হবে, এবার কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হবে, এটা আমরা কখনোই ভাবি না। অটোমেটিক্যালি একটা রিদম প্রধানত চলে এবং সেই রিদমকে নিয়ন্ত্রণ করছে কে? মেডালা। এর সঙ্গে সঙ্গে আমাদের যে ব্রেন স্টেম আছে, তো ব্রেন স্টেমে আর একটা পার্ট আছে, তো তাকে বলা হয় পন্স। সো দিস পন্স রেগুলেটিং দ্য টাইম অফ ইন্সপিরেশন অ্যান্ড দ্য এক্সপিরেশন। কতক্ষণ আমরা ইন্সপিরেশন করব, কতক্ষণ আমরা এক্সপিরেশন করব, আমাদের সময় অনুযায়ী এই ঘটনাটা ঘটে। সুতরাং আমাদের দেহের চাহিদা অনুযায়ী এই ঘটনা ঘটে। আমাদের যদি আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার যদি বেড়ে যায়, তাহলে রেসপিরেটরি রেটও কিন্তু দ্রুত হয়। আবার যদি সব কিছু নর্মাল থাকে, তাহলে আমরা নর্মাল এক্ষেত্রে ব্রিদিং করি। সুতরাং এই যে ফাইন টিউনিং অফ রেসপিরেশন, সো দিস ইজ কন্ট্রোলড বাই পন্স, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে নিউরোনাল যে মেকানিজম আছে, একদম আমরা আলাদা আলাদা করে দেখব। তো প্রথমেই আমরা দেখব যে মেডালা কিভাবে ফাংশন করছে। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেডুলারি ফাংশন। দেখো, মেডালার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট কমপ্লেক্স থাকে। প্রথম যে কমপ্লেক্স আছে, তো তার নাম হচ্ছে প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স। সেকেন্ড যে কমপ্লেক্স আছে তার নাম হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এবং থার্ড যে কমপ্লেক্স আছে, তো তাকে আমরা বলবো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। প্রথমে দেখি 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স। প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স ইনিশিয়েট রিদম অফ রেসপিরেশন। রেসপিরেশন যে শুরু হবে, যে রিদমে একটা শুরু হবে, তো সেটাই কিন্তু প্রথমে ইনিশিয়েট করছে এই প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স। এবং ড্রাইভ ডিসচার্জ অফ দ্য ফ্রেনিক মোটর নিউরন।
ফ্রেনিক মোটর নিউরনকে এটা অ্যাক্টিভ করছে, দ্যাট ইনারভেট দ্য ডায়াফ্রাম। আমরা জানি যে ইন্সপিরেশন হলে ডায়াফ্রাম কি হয়, ডায়াফ্রামের কন্ট্রাকশন হয় এবং তার ফলে আমাদের বক্ষ গহ্বর ওপর নিচে প্রধানত সেটা কমে যায় তার ভলিউম। সুতরাং এই ডায়াফ্রামকে প্রধানত সংকুচিত করতে হবে এবং এই ডায়াফ্রামকে সংকুচিত করছে ফ্রেনিক মোটর নিউরন। সেই ফ্রেনিক মোটর নিউরন আবার কন্ট্রোল হচ্ছে প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স থেকে, হুইচ ইজ লোকেটেড ইন মেডালা। এবং দেখো আন্ডার ডেভেলপমেন্ট অফ দিস কমপ্লেক্স, যদি এই কমপ্লেক্সের যদি ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে না হয়, মে রেজাল্ট ইন সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। অনেক সময় অনেক শিশু দেখবে, শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যে কোনো ক্ষেত্রে যখন প্রেগনেন্সি টার্মিনেশন হয়, ডেলিভারির সময়তে প্রধানত শিশুদের রেসপিরেটরি সিস্টেমে একটু গুরুত্ব দেওয়া হয়। সুতরাং তাদের রেসপিরেটরি সিস্টেম বা লাংসের ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক থাকে। তারা তো মাতৃগর্ভে ছিল, তারা যখন এয়ারে চলে আসছে তখন একটা হিউজ একটা এনভায়রনমেন্টাল চেঞ্জেস হচ্ছে। তো এই রকম সিচুয়েশানে প্রধানত যদি কোনোভাবে প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্সের ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে ইনফ্যান্ট ডেথ সিনড্রোম দেখা যায়। নেক্সট যে কমপ্লেক্স আছে তাকে আমরা বলবো ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ডিআরজি। ডরসাল রেসপিরেটরি গ্রুপ প্রধানত ইনস্পিরেটরি নিউরন, মানে ইনস্পিরেশনে হেল্প করে। দেখো লোকেটেড ডরসালে নিয়ার দ্য রুট অফ দ্য ক্রেনিয়াল নার্ভ 9, ক্রেনিয়াল নার্ভ 9-এর কাছে প্রধানত এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ প্রধানত থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইট প্রডিউস দ্য র্যাম সিগনাল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ র্যাম সিগনাল করে ফর স্টিডি ইনক্রিজ অফ দ্য টাইডাল ভলিউম ডিউরিং ইন্সপিরেশন। তার মানে কি র্যাম সিগনাল বিষয়টা কীরকম? দেখো আমরা জানি যে আমরা অক্সিজেন নিচ্ছি 500 মিলিলিটার অক্সিজেন নিচ্ছি, প্রথমেই তো সবটুকু আমরা অক্সিজেন নিতে পারবো না, তাহলে ধীরে ধীরে 500 মিলিলিটার পর্যন্ত অক্সিজেন আমাদের লাংসের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে। তো এই যে ধীরে ধীরে বাড়ছে, তো এই কাজেই সাহায্য করছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে ডিআরজি যেটা প্রধানত এই যে মেডালাতে থাকে, তো সেটা ইনস্পিরেটরি সেন্টার হিসাবে কাজ করে। নেক্সট যে সেন্টার আছে তো তাকে আমরা বলবো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, হুইচ ইজ নোন অ্যাজ এক্সপিরেটরি নিউরন। ঠিক আছে, এটা এক্সপিরেটরি সেন্টার হিসেবে কাজ করে। সিচুয়েটেড ভেন্ট্রাল পার্ট অফ দ্য মেডালা, তাহলে মেডালার ভেন্ট্রাল পার্টে থাকে। এবং নিউরন ডু নট ফায়ার ইন দ্য নর্মাল ব্রিদিং। দেখো যখন এক্সপিরেশন হয় তখন এক্সপিরেশনে প্রধানত এই এক্সপিরেটরি নিউরন বা ভেন্ট্রাল রেসপিরেটরি নিউরন এক্ষেত্রে ফায়ারিং হয় না, অ্যাক্টিভেটেড হয় না। কারণ কি? কারণ এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস। তাহলে এটা কেবলমাত্র ফায়ারিং হবে ডিউরিং দ্য ফোর্সফুল এক্সপিরেশন। ইন্সপিরেশনে এই যে প্রি বোজ্জিঞ্জার কমপ্লেক্স এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ নর্মাল ইন্সপিরেশনে এটা অংশ নিচ্ছে। লাংসের মধ্যে যখন অক্সিজেন যখন চলে এলো, তখন কার্বন ডাইঅক্সাইড আবার লাংসের মধ্যে যখন আবার টিস্যু থেকে যখন চলে আসে, তখন কি হয়? অটোমেটিক্যালি এক্সপিরেশন হয়। কিন্তু যখন আমরা ফোর্সফুল এক্সপিরেশন করব, অনলি সেই সময় কিন্তু ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অ্যাক্টিভেটেড হবে। তো এই যে মেডালা আমরা দেখলাম, তাহলে দেখো মেডালাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এক্সপিরেটরি সেন্টার আছে। তো এক্সপিরেটরি সেন্টার মানে কি? এক্সপিরেটরি সেন্টার মানে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আবার দেখো ইন্সপিরেটরি সেন্টার হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এবারে আমরা দেখবো যে পন্স কিভাবে রেসপিরেশনকে কন্ট্রোল করে। তো পন্সের মধ্যে দুটো গ্রুপ অফ নিউরন থাকে, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। পন্সের মধ্যে কি থাকবে? নিউমোট্যাক্সিক সেন্টার। সো দিস নিউমোট্যাক্সিক সেন্টার সুইচ অফ ইন্সপিরেশনকে এটা বন্ধ করে নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে সিচুয়েটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য পন্সের ওপরের দিকে থাকে এই নিউমোট্যাক্সিক সেন্টার। দেখো এখানে পন্স আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে আমরা নিউমোট্যাক্সিক সেন্টারকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এবং লিমিট দ্য ইন্সপিরেশন বাই ইনহিবিটিং অ্যাপনিউস্টিক সেন্টার। তার মানে এর অন্যতম প্রধান কাজ কি? এই অ্যাপনিউস্টিক সেন্টার। দেখো পন্সের নিচের দিকে যেটা আছে, লোয়ার পার্টে যেটা আছে, তো সেটাকেই আমরা বলবো অ্যাপনিউস্টিক সেন্টার। তো অ্যাপনিউস্টিক সেন্টারকে এটা কিন্তু ইনহিবিট করছে। সুতরাং ইনক্রিজ দ্য রেসপিরেটরি রেট, এবং এইভাবে এই নিউমোট্যাক্সিক সেন্টার রেসপিরেটরি রেটকে ইনক্রিজ করছে। তাহলে সেকেন্ড যে সেন্টার আছে সেটা অবভিয়াসলি হবে অ্যাপনিউস্টিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার হচ্ছে ফর ইন্সপিরেশন। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে ইন্সপিরেশনকে প্রধানত ইনঅ্যাক্টিভ করছে, কিন্তু অ্যাপনিউস্টিক সেন্টার কি করছে? ইন্সপিরেশনে হেল্প করছে। সো দিস ইজ লোকেটেড ইন দ্য লোয়ার পন। এবং তার সঙ্গে সঙ্গে কি? ইনক্রিজ দ্য ফায়ারিং অফ দ্য ইন্সপিরেটরি নিউরন অর দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ ইন দ্য মেডালা। তাহলে দেখো পন্স এবং মেডালা কিন্তু কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছে।
এখানে বিষয়টা দেখো, আমি একদম ছবির সাহায্যে এটাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে মেডালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আছে আর ডরসাল রেসপিরেটরি গ্রুপ আছে। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ কী কাজে হেল্প করছিল? এটা ইন্সপিরেশনে হেল্প করছিল, ঠিক আছে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ আমরা জানি যে ইন্সপিরেশনে হেল্প করছে। তাহলে পন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউমোট্যাক্সিক সেন্টার আছে আর অ্যাপনিউস্টিক সেন্টার আছে। অ্যাকচুয়ালি এই যে নিউমোট্যাক্সিক সেন্টার এটা ইনহিবিটরি হিসেবে কাজ করছে, এটা অ্যাপনিউস্টিক সেন্টারকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাপনিউস্টিক সেন্টার যদি ইনঅ্যাক্টিভ যদি না হয়, তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার কাকে অ্যাক্টিভেট করছে? ডরসাল রেসপিরেটরি গ্রুপকে। তার মানে অবভিয়াসলি আমাদের কি হবে? অবভিয়াসলি আমাদের ইন্সপিরেশন হবে। সো দিস ইজ দ্য প্রসেস। এবং এই যে ক্রিটিক্যাল যে বিষয়টা, এটা কিন্তু একদম সিম্পল ছবির সাহায্যে আমি এখানে বুঝিয়ে দিয়েছি, তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নাই। এটা বুঝতে গিয়েই অনেকে অনেক সময় নিয়ে নেয়, ঠিক আছে। একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম প্রসেস যেগুলো আমরা দেখলাম যে নিউরোনাল যে রেগুলেশন। তাহলে এটা তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে যদি তুমি রেসপিরেশনের স্টেপগুলোকে দেখো। তাহলে স্টেপস অফ রেসপিরেশন, প্রথমেই কি হয়? প্রি বোথজিঞ্জার কমপ্লেক্স ফায়ার। তাহলে প্রি বোথজিঞ্জার কমপ্লেক্সের যখন ফায়ারিং হয়, যখন অ্যাক্টিভেটেড হয়, দিস ইনিশিয়েট ইন্সপিরেশন বাই কন্ট্রাক্টিং দ্য ডায়াফ্রাম। আমরা আগেই দেখেছি ডায়াফ্রামের কন্ট্রাকশন হয় এবং তার ফলে কি হয়? অ্যাপনিউস্টিক সেন্টার ড্রাইভ দ্য ডিসচার্জ অফ ডরসাল রেসপিরেটরি গ্রুপ। অবশ্যই পন্সের মধ্যে যে অ্যাপনিউস্টিক সেন্টার আছে সেটা অ্যাক্টিভেটেড হয় এবং তার ফলে ডরসাল রেসপিরেটরি গ্রুপের ডিসচার্জ হয় এবং তার ফলে ইন্সপিরেশন হয়। এবং ইন্সপিরেশন কন্টিনিউ smoothly by the ramp signal till the tidal volume reach 500 থেকে 700 মিলিলিটার। সো দিস ইজ কল্ড মেইনটেনিং অফ দ্য ইন্সপিরেশন। দেখো, প্রথমে ইন্সপিরেশনকে শুরু করতে হবে, ওয়েল বিগান ইজ হাফ ডান। তাহলে এই শুরুটা কে করছে? এই শুরুটা করছে প্রি বোথজিঞ্জার কমপ্লেক্স। প্রি বোথজিঞ্জার কমপ্লেক্স এটা স্টার্টিং করার পরে তখন কি হচ্ছে? অ্যাপনিউস্টিক সেন্টার অ্যাক্টিভ হচ্ছে এবং তার ফলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ যে কাজটা করছে, ইন্সপিরেশন যতক্ষণ হবে তো সেইটাকেই কিন্তু কন্ট্রোল করছে এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ। সেই জন্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ মেইনটেইন ইন্সপিরেশন। ক্লিয়ার? এবার দেখো, ইন্সপিরেশন হলো, তার ফলে কি হচ্ছে? লাংস এক্ষেত্রে স্ট্রেচ হয়ে গেল, লাংস প্রসারিত হয়ে গেল। তাহলে এই স্ট্রেচ ইনফরমেশন ক্যারিড বাই দ্য ভেগাস নার্ভ নাও ইন দ্য নিউমোট্যাক্সিক সেন্টার। লাংস এবার প্রসারিত হয়ে গেল, ভেগাস নার্ভ দিয়ে এই ইনফরমেশন কোথায় চলে গেল? নিউমোট্যাক্সিক সেন্টারে। নিউমোট্যাক্সিক সেন্টার আমরা কি দেখেছিলাম? সেটা প্রধানত ইনঅ্যাক্টিভ করছে অ্যাপনিউস্টিক সেন্টারকে। সুতরাং অ্যাপনিউস্টিক সেন্টার এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তার ফলে ইন্সপিরেশন টার্মিনেটেড হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো, এক্সপিরেশন তো অটোমেটিক্যালি হবে, এটা একটা প্যাসিভ প্রসেস। সো নো নিউরন ফায়ার এবং ব্রট অ্যাবাউট বাই ইলাস্টিক রিকয়েল অফ দ্য লাংস। লাংস প্রসারিত হয়েছে, এবার সেটা আগের কন্ডিশনে ফিরে আসতে চাইবে। যে আগের কন্ডিশনে যখনই ফিরে আসতে চাইবে, অটোমেটিক্যালি সেক্ষেত্রে এক্সপিরেশন হবে। মেকানিজম আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কেমিক্যালস লাইক দ্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং H+, এখানে তিনটে কেমিক্যালসের কথা বলা হচ্ছে। একটা অক্সিজেন, একটা কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড একটা H+, এবং রেগুলেট থ্রু দ্য কেমো রিসেপ্টার। তো যেহেতু এরা কেমিক্যালস, অবভিয়াসলি আমাদের দেহতে কেমো রিসেপ্টার থাকে অ্যান্ড দিস কেমো রিসেপ্টার ক্যান সেন্স দ্য অ্যামাউন্ট অফ দিস কেমিক্যালস, দ্যাট ইজ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য H+। এবং এই যে কেমো রিসেপ্টার আছে, এই কেমো রিসেপ্টারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সেন্ট্রাল কেমো রিসেপ্টার এবং আর একটা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টার। এবং সেন্ট্রাল কেমো রিসেপ্টার তার মানে কোথায় থাকবে? সেন্ট্রাল মানে আমরা নাম দেখেই বুঝতে পারছি, সো দিস আর লোকেটেড ইন দ্য ব্রেন। তাহলে ব্রেনের মেডালাতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস এবং ট্যাক্টাস সলিটারিয়াস, এই সমস্ত জায়গাতে এই সেন্ট্রাল কেমো রিসেপ্টার থাকে অ্যান্ড দে আর মেনলি স্টিমুলেটেড বাই দ্য H+। তাহলে সেন্ট্রাল কেমো রিসেপ্টার স্টিমুলেটেড বাই H+। দেখো, রেসপিরেটরি রেট কখন বাড়বে? নিশ্চয়ই আমাদের দেহের মধ্যে এমন কিছু সিচুয়েশন তৈরি হতে হবে যে সিচুয়েশনে রেসপিরেটরি রেট বাড়ে। তাহলে এক্ষেত্রে সেন্ট্রাল কেমো রিসেপ্টার কোনটাকে সেন্স করতে পারে? সেন্ট্রাল কেমো রিসেপ্টার এটা সেন্স করতে পারে যদি আমাদের দেহতে H+ এর পরিমাণ যদি বেড়ে যায়, মানে ব্রেনেতে যদি কোনোভাবে H+ এর পরিমাণ বেড়ে যায়, মানে অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় বা pH এর পরিমাণ যদি কোনোভাবে এক্ষেত্রে কমে যায়, তো তখনই কিন্তু এই সেন্ট্রাল কেমো রিসেপ্টার এটাকে সেন্স করতে পারে। দেখো, এই জায়গাতে এখানে দেখতে পাচ্ছ যে ব্রেন টিস্যু আছে। তো ব্রেন টিস্যুতে এরকম দেখা গেল যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড এবার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে চলে গেল। ঠিক আছে? তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে চলে গেল, কিন্তু H+ কিন্তু কখনোই এটাকে ক্রস করে না। যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধানত একটা গ্যাস, সেই জন্য ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চলে গেল।
এবার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রিয়াকশান করে, জলের সঙ্গে রিয়াকশান করে যেটা তৈরি করছে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এবং খুব দ্রুত এই কার্বনিক অ্যাসিড H+ আর বাইকার্বনেট আয়নে ভেঙে যায়। তাহলে এইভাবে H+ এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সুতরাং যত কার্বন ডাইঅক্সাইড যত আমরা ব্রেন টিস্যুতে যত আমরা বেশি পাচ্ছি দেখো, তত কি হচ্ছে, তত H+ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে দেখো যদি H+ এর আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হাইপার ভেন্টিলেশন হবে, এক্সপেল দ্য মোর CO2। তার মানে আমরা আরও বেশি পরিমাণে এক্ষেত্রে রেসপিরেটরি রেট অনেক বেড়ে যাবে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে রিলিজড হবে। সো দিস সেন্ট্রাল কেমোরিসেপ্টর কি কাজ করে, মনিটর H+ কনসেন্ট্রেশন ইন দ্য CSF। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে H+ এর কনসেন্ট্রেশনকে মনিটর করে। H+ ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার বাট কার্বন ডাইঅক্সাইড ক্যান। সো কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে কি কাজ করছে, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মাথায় রাখবে কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় আম্লিক অক্সাইড, তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে এক্ষেত্রে H+ আয়নের পরিমাণ বেড়ে যাওয়া। তো সেন্ট্রাল কেমোরিসেপ্টর দেখলাম, এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর। দিস আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দিস আর লোকেটেড ইন দ্য ক্যারোটিড বডি অ্যান্ড দ্য অ্যাওটিক বডি, মানে ক্যারোটিড বডি এবং অ্যাওটিক বডিতে প্রধানত থাকে। তো আগে প্রথমে এদের পজিশন দেখে নাও। দেখো এক্ষেত্রে আমরা হার্ট আমরা দেখতে পাচ্ছি, দেখো একটুখানি আমি ছবিটাকে একটু জুম করি, দেখো সুতরাং এই জায়গাতে দেখতে পাচ্ছ যে হার্ট, আর একটুখানি জুম করি, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা অ্যাওটিক আর্চকে দেখতে পাচ্ছি। সুতরাং এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে অ্যাওটিক আর্চ, এবং অ্যাওটিক আর্চের উপরেই যেটা থাকে তো সেটাই হচ্ছে অ্যাওটিক বডি, ঠিক আছে? অ্যাওটিক আর্চে কি থাকে, অ্যাওটিক বডি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই অ্যাওটিক আর্চ থেকে প্রধানত কমন ক্যারোটিড আর্টারি যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। এই যে কমন ক্যারোটিড আর্টারি আছে এরা কিন্তু ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, ওপর দিকে আমাদের নেকের কাছে এটা ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে। এই ভিতরের দিকটাকে বলা হয় এক্সটার্নাল, আর বাইরের দিকটাকে বলা হয় ইন্টারনাল, ঠিক আছে? আবার বলছি, ভিতরের দিকটাকে বলা হয় এক্সটার্নাল ক্যারোটিড, আর বাইরের দিকটাকে আমরা বলবো ইন্টারনাল ক্যারোটিড। তো যেখানে বাইফার্কেশন হচ্ছে তো সেই জায়গাতেই থাকে ক্যারোটিড বডি। তাহলে অ্যাওটিক বডি কোথায় থাকে, অ্যাওটিক আর্চে থাকে, আর ক্যারোটিড বডি কি কোথায় থাকে, এই যে কমন ক্যারোটিড যেখানে বাইফার্কেটেড হয়ে যাচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে যেখানে পরিণত হচ্ছে, তো সেই জায়গাতে প্রধানত আমরা এই ক্যারোটিড বডিকে আমরা দেখতে পাই। দেখো এবার দেখো বলছে ক্যারোটিড বডি প্রেজেন্ট নিয়ার দ্য ক্যারোটিড বাইফার্কেশন। ক্যারোটিড বডি কোথায় থাকবে, যেখানে ক্যারোটিডের বাইফার্কেশন হচ্ছে। সো দিজ আর ইনারভেটেড বাই দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 9। তাহলে ক্যারোটিড বডিতে প্রধানত যে নার্ভ আছে তো সেটা কিন্তু ক্রেনিয়াল নার্ভ 9, এবং অ্যাওটিক বডি প্রেজেন্ট নিয়ার দ্য আর্চ অফ অ্যাওটা, যেখানে আর্চ অফ অ্যাওটা থাকে এই জায়গাতে প্রধানত অ্যাওটিক বডি থাকে, ইনারভেটেড বাই দ্য ভেগাস নার্ভ, ঠিক আছে? টু টাইপস অফ দ্য সেল প্রেজেন্ট ইন বোথ, দুই ধরনের সেল এই দু ক্ষেত্রেই থাকে। একটা হচ্ছে গ্লোমাস সেল এবং আর একটা হচ্ছে টাইপ 2 সেল, ঠিক আছে? গ্লোমাস সেল আর হচ্ছে টাইপ 2 সেল, এই দুই টাইপের সেল প্রধানত আমরা এই ক্যারোটিড বডি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাওটিক বডিতে আমরা দেখতে পাই। নেক্সট আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর কিভাবে স্টিমুলেটেড হয়। দেখো এই যে অ্যাওটিক বডি এবং তার সঙ্গে সঙ্গে ক্যারোটিড বডি আমরা দেখলাম, ঠিক আছে? ক্যারোটিড বডি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাওটিক বডি আমরা দেখলাম, তো এরা কিভাবে স্টিমুলেটেড হয় এটাকে একটুখানি দেখে নাও। সো পেরিফেরাল কেমোরিসেপ্টর আর স্টিমুলেটেড বাই হাইপক্সিয়া। তো হাইপক্সিয়া মানে কি, হাইপক্সিয়া মানে টিস্যুতে যদি কোনোভাবে অক্সিজেনের পরিমাণ কমে যায় তো তখনই তাকে আমরা বলবো হাইপক্সিয়া। তাহলে দেখো ডিক্রিজ পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার অফ দ্য ক্যারোটিড বডি, যদি ক্যারোটিড বডিতে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যদি কোনোভাবে কমে যায় তাহলে এটা ফায়ার করে, এটা তখন অ্যাক্টিভেটেড হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হুইন পার্সিয়াল অক্সিজেন প্রেসার লেস দেন 100 মিলিমিটার এইচে তখনই কিন্তু এই ক্যারোটিড বডি অ্যাক্টিভেটেড হয়। এবং দেখো রাইজ অফ দ্য পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার, যদি পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যদি ব্লাডেতে বেড়ে যায় তখন কিন্তু এক্ষেত্রে পেরিফেরাল কেমোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। ফল ইন পিএইচ মানে H+ এর পরিমাণ যদি বেড়ে যায় মানে অ্যাসিডোসিস যদি হয় তখন কিন্তু এই পেরিফেরাল কেমোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। কেমিক্যালস লাইক দ্য নিকোটিন, ডাইনাইট্রোফেনল, তো এগুলোও কিন্তু প্রধানত এই পেরিফেরাল কেমোরিসেপ্টরকে অ্যাক্টিভ করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইনক্রিজ প্লাজমা পটাশিয়াম লেভেল, যদি প্লাজমা পটাশিয়াম লেভেলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও কিন্তু এই পেরিফেরাল কেমোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। সো দিজ আর প্লে ইন এক্সারসাইজ ডিউরিং দ্য হাইপার ভেন্টিলেশন। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের হাইপার ভেন্টিলেশন হয় কেন, কারণ আমাদের দেহতে K+ আয়নের পরিমাণ বেড়ে যায়। তার সাথে আমরা আর একটা ইম্পর্ট্যান্ট অংশ আমরা দেখব, তো সেটা হচ্ছে ব্রিথ হোল্ডিং। দেখো আমরা কি করি,
আমাদের ব্রিদিংকে অনেক সময় আমরা ধরে রাখতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কোনো রকম অক্সিজেন না নিয়ে বা কার্বন ডাইঅক্সাইড না ছেড়ে আমরা থাকতে পারি। তো এই যে ঘটনা, তো এটাকেই আমরা বলবো ব্রিথ হোল্ডিং। দেখো, হিউম্যান ক্যান ভলেন্টারিলি হোল্ড ব্রিথ ফর 20 থেকে 30 সেকেন্ড। তুমি এটা কতক্ষণ করতে পারবে? 20 থেকে 30 সেকেন্ড এটা করতে পারবে। দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান নট ভলেন্টারিলি হোল্ড দ্য ব্রিথ, তো তাকেই আমরা বলবো ব্রিদিং পয়েন্ট। এমন একটা সময় আসবে, তুমি যদি তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও, তাহলে এমন একটা সময় আসবে যখন তোমাকে কি করতে হবে, যখন তোমাকে অবভিয়াসলি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, যখন অক্সিজেন নিতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হবে। তো এই যে সময়টা যখন তুমি আর সহ্য করতে পারছো না, তো তাকেই আমরা বলবো ব্রিদিং পয়েন্ট। সো ব্রিদিং পয়েন্ট ডিউ টু ইনক্রিজ দ্য আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার। এটা কি হয়, যখন আমরা এই যে ব্রিদিংকে যখন আমরা হোল্ড করে রাখবো, তখন আমাদের আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার বাড়তে থাকবে, এবং যখন বাড়তে বাড়তে এটা 50 মিলিমিটার এইচে হবে, তখন আমাদেরকে অবশ্যই কিন্তু অক্সিজেন নিতে হবে। এবং সাচে অ্যাকুমুলেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড স্টিমুলেট রেসপিরেশন, এবং এই রকম কার্বন ডাইঅক্সাইডের অ্যাকুমুলেশন যদি হয়, তখন আমাদের রেসপিরেশন প্রসেস কিন্তু চলবে। ঠিক আছে, মানে রেসপিরেটরি রেট তখন আমাদের বেড়ে যাবে। এর সাথে সাথে তোমাদের সিলেবাসে আরও একটা পোর্শন আছে দেখবে, তো সেটা হচ্ছে রেসপিরেটরি রিফ্লেক্স। দেখো, 3 ধরনের রিফ্লেক্স প্রধানত এক্ষেত্রে হয়, যেটা পালমোনারি স্ট্রেচ রিসেপ্টরকে যেটা অ্যাক্টিভেট করে। তো প্রথম টাইপের যে রিফ্লেক্স আছে তাকে বলা হয় হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স। হেরিং ব্রুয়ার যে রিফ্লেক্স আছে এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে ইনফ্লেশন এবং আর একটা হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে লাংসের মধ্যে অক্সিজেন ঢুকছে, লাংস প্রসারিত হচ্ছে। আর ডিফ্লেশন মানে কি? যখন আমরা এক্সপিরেশন করছি। ঠিক আছে, হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স কি? এটা বলছে একটা টিপিক্যাল নেগেটিভ ফিডব্যাক রিফ্লেক্স। এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক রিফ্লেক্স এবং প্রিভেন্ট ওভার দ্য ডিস্টেনশন অফ দ্য লাংস ডিউরিং ইন্সপিরেশন। ইন্সপিরেশন হতে হতে লাংস তো প্রসারিত হবে, যাতে অনেকটা প্রসারিত না হয়, প্রসারিত হয়ে লাংস যাতে ফেটে না যায়, তো সেই কাজেই কিন্তু হেল্প করছে এই হেরিং ব্রুয়ার প্রধানত ইনফ্লেশন রিফ্লেক্স। এবং থ্রেশহোল্ড ফর অ্যাক্টিভেশন অফ দিস রিফ্লেক্স হুইন দ্য টাইডাল ভলিউম 800 থেকে 1500 মিলিলিটার। তাহলে এইভাবে অক্সিজেন নিতে নিতে যখন 800 থেকে 1500 মিলিলিটার যদি আমরা এক্সেসিভ যদি আমরা অক্সিজেন নিয়ে নিই, তখন এই হেরিং ব্রুয়ার রিফ্লেক্স এই ইন্সপিরেশনকে বন্ধ করে দেয়। আর হেরিং ব্রুয়ার ডিফ্লেশন রিফ্লেক্স তাহলে আমরা কাকে বলবো? যখন হুইন দ্য টাইডাল ভলিউম এক্সপায়ার্ড, আমরা কি করছি, আমরা যে অক্সিজেন আমরা যেটা নিয়েছি সেটাকে এবার সেটা ঠিক আছে, সেটা টিস্যুর মধ্যে চলে গেল, তার ফলে লাংসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চলে আসে। এবার এই কার্বন ডাইঅক্সাইড যখন বাইরে বের হবে, সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাইরে বের হবে, টাইডাল ভলিউম 500 মিলিলিটার। দ্য লাং তখন কি হবে? সাফিসিয়েন্টলি ডিফ্লেটেড। তখন লাংস কি করবে? তখন লাংস এক্ষেত্রে চুপসে যাবে এবং ইনহিবিট দ্য লাংস স্ট্রেচ রিসেপ্টার, এবং তার ফলে লাংসের স্ট্রেচ রিসেপ্টার ইনহিবিট হবে। অ্যালাউ দ্য ইন্সপিরেশন এগেন, তখন আবার ইন্সপিরেশন শুরু হবে। অলসো নোন অ্যাজ প্রোটেক্টিভ রিফ্লেক্স, এটাকে প্রোটেক্টিভ রিফ্লেক্সও বলা হয়। হেল্প দ্য প্রিভেন্ট অ্যাটেলেকটাসিস। অ্যাটেলেকটাসিস মানে হচ্ছে কোলাপস। ধরো দেখ, লাংসের একটা পোর্শন আছে, এই জায়গাটা কোলাপস হয়ে গেল, তো এটাকেই আমরা বলবো অ্যাটেলেকটাসিস। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি পার্থক্য যদি দেখি, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স ইনফ্লেশন রিফ্লেক্স আর হেরিং ব্রুয়ার ডিফ্লেশন রিফ্লেক্সের যদি আমরা পার্থক্য দেখি, দেখো হেরিং ব্রুয়ার যে ইনফ্লেশন রিফ্লেক্স আছে এটা হচ্ছে স্লো রেসপিরেটরি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এই ডিফ্লেশন রিফ্লেক্সে কী করছে? ইনক্রিজ দ্য ভেন্টিলেশন। তার সঙ্গে সঙ্গে দেখো, এটা হচ্ছে ইনক্রিজ দ্য ডিউরেশন অফ এক্সপিরেশন, এক্সপিরেশনের সময়কে এটা বাড়িয়ে দিচ্ছে ইনফ্লেশন রিফ্লেক্স। আর ডিফ্লেকশন রিফ্লেক্স কী করছে? ডিক্রিজ দ্য ডিউরেশন অফ এক্সপিরেশন। আর ইনফ্লেশন রিফ্লেক্স প্রধানত ইনক্রিজ হার্ট রেট। আর এটা কি করছে? ডিফ্লেশন রিফ্লেক্স মেনটেন দ্য ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইন দ্য ইনফ্যান্ট। এর সাথে সাথে আরও একটা রিফ্লেক্স আছে, তো তাকে আমরা বলবো প্যারাডক্সিক্যাল রিফ্লেক্স অফ দ্য হেড। যখন ইনফ্লেশন অফ দ্য লাংস কজেস দ্য ফার্দার ইনফ্লেশন, এরকম হচ্ছে যে লাংসের ইনফ্লেশন হচ্ছে, আরও ইনফ্লেশন হচ্ছে, মানে প্রসারিত হচ্ছে, তখন কি হয়? দিস রিফ্লেক্স জেনারেট দ্য ভেরি গ্রেট ইন্সপিরেটরি এফোর্ট টু ইনফ্লেট দ্য ফ্লুইড ফিল্ড লাংস অফ দ্য নিউ বর্ন। ঠিক আছে, তাহলে ফ্লুইড ফিল্ড লাংস অফ দ্য নিউ বর্নে প্রথমত আমরা এই প্যারাডক্সিক্যাল রিফ্লেক্স আমরা দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আরও একটা অংশ আছে, দেখো যে রিসেপ্টর রিফ্লেক্স। তো যে রিসেপ্টর যে রিফ্লেক্স আছে, এটা প্রধানত ডিসকভার করেছিলেন ইন্ডিয়ান ফিজিওলজিস্ট এএস পৈনিতাল। কে আবিষ্কার করেছিলেন? এএস পৈনিতাল। দেখো, সিচুয়েটেড ইন দ্য লাংস অ্যালভিওলি, এটা লাংস অ্যালভিওলিতে থাকে, এবং এই যে রিফ্লেক্স যে রিসেপ্টর আছে তাকে আমরা বলবো জাক্সটা ক্যাপিলারি রিসেপ্টর। স্টিমুলেটেড হুইন দ্য ফ্লুইড ইন দ্য অ্যালভিওলিতে যদি কোনোভাবে ফ্লুইড যদি জমা হয়, তখন কিন্তু এই যে রিসেপ্টর রিফ্লেক্স কাজ করে, অর্থাৎ পালমোনারি অ্যাডেনোমা। তোমরা জানো যে অনেক সময় লাংসে জল জমে, ঠিক আছে, তো সেই সময় প্রধানত এই রিফ্লেক্স কাজ করে। অলসো ব্রিং এক্সারসাইজ ইন দ্য হাই অল্টিটিউড হোয়েন স্টিমুলেটেড, যখন আমরা হাই অল্টিটিউডে পাহাড়ে যদি
কোনোভাবে আমরা যদি কোনোভাবে এক্সারসাইজ করি তখন কি হয়, তখন এই যে রিসেপ্টর রিফ্লেক্স তখন অ্যাক্টিভেটেড হয়। সো দিস ডিক্রিজ দ্য ডেপথ অফ ইন্সপিরেশন। কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যে পড়লাম তার সামারি বলতে পারে। দেখো, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন অ্যান্ড দ্য H+ কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড সেন্সড বাই সেন্ট্রাল কেমোরিসেপ্টর। অবভিয়াসলি সেন্ট্রাল কেমোরিসেপ্টর কোথায় থাকে? ভেন্ট্রাল পার্ট অফ দ্য মেডালা। অ্যান্ড দ্য পেরিফেরাল কেমোরিসেপ্টর, দ্যাট ইজ দ্য অ্যাওটিক আর্চ অ্যান্ড দ্য ক্যারোটিড বডি। যদি কার্বন ডাইঅক্সাইড যদি কোনোভাবে বেড়ে যায়, দেখো প্রপোর্শন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ইন্সপায়ার্ড এয়ার আর নিয়ারলি নীল। অর্থাৎ আমরা যে কার্বন ডাইঅক্সাইড, আমরা যে ইন্সপিরেশন যে আমরা করছি, যে এয়ার নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে কম থাকে। কিন্তু যদি এই প্রপোর্শন গ্রেটার দ্যান 10% হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস ঘটে এবং তার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের ইন্সপিরেশন বা রেসপিরেশন রেট তখন বেড়ে যাবে। এখানে একটা নোট আছে, দেখো, আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্লাস 40 মিলিমিটার Hg and is maintained 3 millimeter plus minus 3 millimeter Hg of the chemoreceptor। আর্টারিয়াল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসারকে 40 মিলিমিটার Hg-তে মেনটেন করছে কে? এই সমস্ত কেমোরিসেপ্টার। সেটা +-3 হতে পারে, তার থেকে কিন্তু কখনোই বেশি হয় না। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেড়ে যাচ্ছে, তো এই ঘটনাকেই বলা হয় হাইপার ক্যাপনিয়া। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, তোমরা জানো, প্রিভিয়াস এসএসসিতে এসেছিল। সুতরাং হাইপার ক্যাপনিয়াতে বাইকার্বনেট ইন দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অবভিয়াসলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে বাইকার্বনেটের পরিমাণ বেড়ে যাবে। আমরা দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড যদি কোনোভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ঢুকে যায় তাহলে সেটা কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, H+ বাইকার্বনেটে ভেঙে যায়। তার ফলে কী হবে? H+ এর পরিমাণ বেড়ে যাবে, সেই জন্য পিএইচ এক্ষেত্রে কমে যাবে। এনহ্যান্স দ্য অ্যালভিওলার ভেন্টিলেশন, রেসপিরেটরি রেট বেড়ে যাবে, কুইকলি রিমুভ কার্বন ডাইঅক্সাইড। আর হাইপোক্যাপনিয়া মানে লো কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড। এর সাথে সাথে আছে, দেখো, অক্সিজেন। যেহেতু রেসপিরেশন পড়ছে, অবভিয়াসলি তো অক্সিজেন তো থাকবেই। বলছে এ স্মল অর দ্য মডারেট ফল অফ ইন্সপিরেটরি অক্সিজেন, অর এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আর্টারিয়াল অক্সিজেন যদি কোনোভাবে সামান্য পরিমাণে কমে তাহলে এটা কিন্তু ডাস নট স্টিমুলেট ব্রিদিং। এক্ষেত্রে ব্রিদিং কোনোভাবে হ্যাম্পার্ড হয় না। কিন্তু যদি কোনোভাবে ইন্সপিরেটরি অক্সিজেন বা আর্টারিয়াল অক্সিজেন প্রেসার যদি কোনোভাবে কমে যায় তখন ব্রিদিং এক্ষেত্রে হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো পিএইচ, আর্টারিয়াল পিএইচ যদি কোনোভাবে কমে যায় তার রেসপিরেটরি রেট এবং তার সঙ্গে সঙ্গে ডেপথ এক্ষেত্রে বেড়ে যাবে। তো এই যে ঘটনা, তো এক্ষেত্রে দেখো মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি? রেসপিরেটরি রেট মেটাবলিক অ্যাসিডোসিসে বেড়ে যাবে। যদি অ্যাসিডোসিস হয় মানে পিএইচ যদি কোনোভাবে কমে যায় তাহলে ওয়াশিং আউট কার্বন ডাইঅক্সাইড, সো ফল অফ দ্য কার্বনিক অ্যাসিড। আর অ্যালকালোসিস মানে কি? অ্যালকালোসিস মানে হাইপার ভেন্টিলেশন হবে, কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট, সো ইনক্রিজ কার্বনিক অ্যাসিড এবং ডিক্রিজ পিএইচ। আদার্স কিছু কেমিক্যালস আছে যেগুলো রেসপিরেশনকে কন্ট্রোল করে। দেখো প্রথম যে কেমিক্যালস আছে তো তার নাম হচ্ছে মরফিন। মরফিন ডিক্রিজ সেন্সিটিভিটি অফ দ্য কার্বন ডাইঅক্সাইড বাই সেন্ট্রাল কেমোরিসেপ্টর টু দ্য কার্বন ডাইঅক্সাইড। তার মানে মরফিন কী করে? এই যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর কার্বন ডাইঅক্সাইডকে সেন্স করতে পারে, তো মরফিন সেই কাজে বাধা দেয় এবং তার ফলে হাইপোভেন্টিলেশন হয়, রেসপিরেটরি রেট কমে যায় এবং ডেথ ডিউ টু দ্য মরফিন পয়জনিং বাই দ্য রেসপিরেটরি ফেলিওর। মরফিন পয়জনিংয়ে যে মানুষের মৃত্যু হয় সেটা রেসপিরেটরি ফেলিওরের জন্য হয়। এবং তার সঙ্গে সঙ্গে কোরামাইন, আমরা আগে পড়তাম যে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সুতরাং পপুলার ড্রাগ অফ দ্য পাস্ট ফর রেসপিরেটরি স্টিমুলেন্ট। যদি কোনোভাবে রেসপিরেশন হ্যাম্পার্ড হয় তখন এই কোরামাইন দিয়ে বাঁচানো হয়। আর বডি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে রেসপিরেটরি রেট বেড়ে যায়, ঠিক আছে। সুতরাং এই অংশগুলোই আমাদের প্রধানত রেসপিরেশন রেগুলেশনে আমাদেরকে পড়তে হবে। আমি একদম ডিটেলসে আলোচনা করলাম, সব কিছু প্রচুর ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমাদের রেসপিরেশন কন্ট্রোল হয়। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব রেসপিরেশনে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।